সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। প্রেসিডেন্ট নির্বাচিত হলে হাইতির অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত নিজ মালিকানাধীন অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি। ট্রাম্প বলেন, ওহাইও অঙ্গরাষ্ট্রের স্প্রিংফিল্ড শহরের সব অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনী বিতর্কে হাইতির অভিবাসীদের বিষয়ে এক অদ্ভুত অভিযোগ আনেন ট্রাম্প। তিনি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন স্প্রিংফিল্ড শহরের অভিবাসীরা স্থানীয়দের পোষা প্রাণী ধরে খেয়ে ফেলছে। স্প্রিংফিল্ডে প্রায় 15,000 হাইতির অভিবাসী বাস করেন। তাদের অধিকাংশই বৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে এসেছেন। ট্রাম্প সাধারণত অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন, কিন্তু এবারে তার কুকুর বেড়াল খেয়ে ফেলছে অভিযোগ নিয়ে দেশব্যাপী উপহাস হলেও অভিবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে অভিবাসীদের প্রতি বিদ্বেষমূলক আচরণে উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যাই হচ্ছে মারাত্মক ভুল হচ্ছে। আমেরিকায় এসবের স্থান নেই। ট্রাম্প যা করছেন তা থামাতে হবে। যুক্তরাষ্ট্রে বসবাসরত হাইতি সম্প্রদায়ের নেতারা বলেছেন, রিপাবলিকান প্রার্থীর এই মন্তব্যের কারণে তাদের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে। বিশেষত স্প্রিংফিল্ডের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। শহরটির মেয়র রব রুয়ে এ বিষয়ে এবিসি নিউজকে বলেছেন, আমাদের বিদ্বেষ নয়, সহমর্মিতা দরকার। এদিকে স্প্রিংফিল্ড কর্তৃপক্ষের একজন মুখপাত্র ক্যারেন গ্রেভস জানিয়েছেন, পোষা প্রাণী খেয়ে ফেলার বিশ্বাসযোগ্য কোনো অভিযোগ তারা এখনও পাননি। এছাড়া অভিবাসীদের লক্ষ্য করে বিদ্বেষমূলক অপরাধের বিষয়েও তিনি অবগত নন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সংঘাতে বিক্ষুব্ধ রাজ্য মণিপুরের চূড়াচাঁদপুর ও কাংপোকপি জেলার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে গোপন একটি অস্ত্রাগারের সন্ধান পেয়েছে ভারতের সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অস্ত্রাগারটি থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে। এনডিটিভির খবরে বিষয়টিকে যুদ্ধকালীন সময়ের মতো অস্ত্রের মজুদ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী, মণিপুর পুলিশ, কেন্দ্রীয় এলিট ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের যৌথ বাহিনীর গত 48 ঘণ্টার অভিযানে চূড়াচাঁদপুর ও কাংপোকপি জুড়ে বিস্তৃত গহীন জঙ্গলে একটি গোপন অস্ত্রাগার থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এসব অস্ত্র গোলাবারুদের মধ্যে রয়েছে একে সিরিজ অ্যাসল্ট রাইফেল, মাঝারি আকৃতির ক্রুড মর্টার, M16 অ্যাসল্ট রাইফেল, দেশে তৈরি রকেট, দেশে তৈরি বড় মর্টার এবং বিপুল পরিমাণ গোলাবারুদ। জব্দ করা অস্ত্র গোলাবারুদগুলো মণিপুর পুলিশের হেফাজতে রয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জাতিগত বৈচিত্র্যে ভরপুর মণিপুরে জাতিগত দাঙ্গার শুরু গত বছর মে মাস থেকে। রাজ্যটির সংখ্যাগুরু 3 জাতি মেইতেই, কুকি ও চীন জাতির মধ্যে শুরু হয় সংঘাত। এদের মধ্যে কুকি ও চীনরা ঐক্যবদ্ধ। টানা বেশ কয়েক মাস সংঘাত সহিংসতার পর সার্বিক পরিস্থিতি থিতিয়ে আসতে শুরু করেছিল, কিন্তু 1 সেপ্টেম্বর রাজধানী ইম্ফলের পশ্চিমে কৌতরুকে ড্রোন হামলার মধ্যে দিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সম্প্রতি রাজ্য জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল প্রশাসন। এবারের সংঘাতে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে ভারত অধিকৃত কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধাদের সাথে সংঘর্ষে মৃত্যু হয়েছে 2 সেনার। তাদের মধ্যে একজন ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার এবং একজন সিপাহী। এছাড়া পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত 5 স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছে। উত্তর ইসরায়েলের সেনা স্থাপনা লক্ষ্য করে শুক্রবারও যথারীতি রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ। শুক্রবার মধ্যরাতের পর ইসরায়েলের বিরিয়া সেনা ব্যারাক লক্ষ্য করে গ্রাড রকেট হামলা চালানো হয়। কয়েক মিনিটের মধ্যে এক ঝাঁক রকেট আঘাত হানে ঘাঁটিতে। আল মায়াদিন জানিয়েছে, হামলার সাথে সাথে সাফাত শহর সহ ওই এলাকার আশেপাশের কয়েকটি শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বেরিয়া ব্যারাকে রয়েছে ইসরায়েলি বাহিনীর নর্দার্ন কমান্ডের প্রধান এয়ার ডিফেন্স ইউনিট। এই ঘাঁটিকে অকেজো করতে পারলে উত্তরাঞ্চলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়বে। আল মায়াদিন জানিয়েছে, এদিন হিজবুল্লাহ রকেট হামলা সামলাতে হিমশিম খায় ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স ব্যাটারি। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির কোনো বিবরণ দেয়নি। এরপর শুক্রবার বিকেলে রশপিনা সেনা ঘাঁটিতেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় এক ঝাঁক ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে সংগঠনটির মিডিয়া বিভাগ। এসব আত্মঘাতী ড্রোন বিস্ফোরক বোঝাই হয়ে ধসে পড়ে টার্গেটের ওপর। দক্ষিণ লেবাননের ইসরায়েলি সীমান্ত থেকে এই ঘাঁটির দূরত্ব 15.5 কিলোমিটার। এবারের যুদ্ধে এই ঘাঁটিটিকে বেশ কয়েকবার টার্গেট বানিয়েছে হিজবুল্লাহ।
আল মায়াদিন জানিয়েছে, ঘাঁটির আবাসিক ব্যবস্থা যেখানে সেনারা রাত্রি যাপন করে সেই ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলাগুলো সরাসরি টার্গেটে আঘাত এনেছে। একই দিন ইসরায়েলি বাহিনীর ভেলন ঘাঁটিতে হামলা চালানো হয়। এই ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর 210তম ডিভিশনের ব্যাটালিয়ন হেডকোয়ার্টার রয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বিরকেত রিশা সেনা ঘাঁটিতে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চালায় হিজবুল্লাহ। হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটি প্রকাশ না করলেও হিজবুল্লাহ বলেছে, অনেক সময় ধরে ঘাঁটির সেনা ও যানবাহনের গতিবিধি নজরদারি করার পর হামলা যে চালানো হয়, হামলার ফলে ঘাঁটির কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। দীর্ঘ 10 মাসের যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত হামাসের একটি ব্যাটালিয়ন বা কোম্পানিকেও পরাজিত করতে পারেনি, এমন মন্তব্য করেছেন ইসরায়েলি পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি কমিটির একজন সদস্য। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী যখন হামাসের রাফা ব্রিগেডকে পরাজিত এবং শহরটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার দাবি করছে, তখনই এই মন্তব্য করেন অমিত হালভি নামের ওই কর্মকর্তা। হালভিকে উদ্ধৃত করে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7-এর ওয়েবসাইটে বলা হয়েছে, সেনাবাহিনী রাফায় 2000-এর বেশি যোদ্ধাকে হত্যার দাবি করেছে, যদিও প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক কম এবং প্রকৃত নিহতের সংখ্যা ওই এলাকায় হামাসের মোট যোদ্ধার 25%-এরও কম। হামাসের টানেল নেটওয়ার্ক প্রসঙ্গে ইসরায়েলি পার্লামেন্টের এই প্রভাবশালী এমপি বলেন, ইসরায়েলি সেনারা এখন পর্যন্ত হামাসের ভূগর্ভস্থ টানেলের অল্প কিছু অংশ চিহ্নিত করেছে, এমনকি সেসব টানেলও সব ধ্বংস করতে পারেনি, যে কারণে হামাস আবার এসব টানেল ব্যবহার করতে পারছে। অমিত হালেভি চ্যানেল 7-কে আরও বলেন, রাফা অঞ্চলের প্রতিরোধ যোদ্ধাদের কাছে এখনও প্রচুর সমরাস্ত্র রয়েছে, কারণ সেনারা যা উদ্ধার করেছে তার সংখ্যায় খুবই কম। ইসরায়েলি বাহিনী এখনও হামাসকে পরাজিত ও ধ্বংস করার থেকে বহু দূরে রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বিভিন্ন সময় যুদ্ধের অগ্রগতি সম্পর্কে সংবাদ মাধ্যমকে যেসব তথ্য দেন সেগুলো সঠিক নয় বলে জানান এই কর্মকর্তা। তিনি আরও বলেন, যেসব সেনারা খান ইউনিস বা আল জায়তুনে 4-5 বার করে ঢুকেছে তারা জানে এখনও কিছুই অর্জিত হয়নি। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতদিনেও তারা হামাসকে পরাজিত কিংবা জিম্মিদের উদ্ধার করতে পারেনি, বরং প্রতিনিয়ত প্রতিরোধ যোদ্ধাদের হামলায় হারাতে হচ্ছে সেনা। মুসলিম ও ইউরোপীয় কয়েকটি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করেছে পশ্চিম ইউরোপের দেশ স্পেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয় করণীয় ঠিক করতে ওই বৈঠকটি আয়োজন করা হয়েছে। শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্পেন, নরওয়ে ও স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। আরও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। এছাড়াও গাজা বিষয়ক আরব ইসরায়েল কন্ট্রাক্ট গ্রুপের সদস্য রাষ্ট্র মিশর, সৌদি আরব, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও তুরস্কের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। রয়টার্সের খবরে জানানো হয়েছে, মাদ্রিদের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার ওই বৈঠকের আলোচ্য বিষয় ছিল ফিলিস্তিনে 2 রাষ্ট্র সমাধান ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানানো। বৈঠকের বিষয় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ সাংবাদিকদের বলেন, গাজার যুদ্ধ বন্ধ করতে এবং ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহিংসতা বন্ধের চাপ প্রয়োগ করতে আমরা বৈঠকে বসেছি। আমাদের এজেন্ডা স্পষ্ট, 2 রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করাই এখন একমাত্র উপায়। আলবারেজ জানান, আমন্ত্রিতদের মধ্যে ইসরায়েলের কোনো কর্মকর্তা ছিলেন না। তিনি বলেন, অংশগ্রহণকারী দেশগুলোর কর্মকর্তাদের মাঝে এ বিষয়ে স্পষ্ট সদিচ্ছা রয়েছে। তারা কথা খরচ করার বদলে কাজ করতে আগ্রহী। 2 রাষ্ট্র ফর্মুলা বাস্তবায়নের জন্য স্পষ্ট সময়সীমা চান সবাই। এই কর্মকর্তা বলেন, এই প্রক্রিয়ার অধীনে প্রতিষ্ঠা হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং প্রক্রিয়ার সূচনা হবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার মাধ্যমে। গত মে মাসের 28 তারিখে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড আনুষ্ঠানিকভাবে পূর্ব জেরুজালেমকে রাজধানী মেনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়, যার মাধ্যমে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 146টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল। প্রথমবারের মতো পারমাণবিক সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার এই ছবি প্রকাশ করা হয়। পারমাণবিক বোমার জন্য জ্বালানি উৎপাদন করে সেন্ট্রিফিউজ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করার পর সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ হলো। আল জাজিরা জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনকালে কিম জং উন তার দেশের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ করার আহ্বান জানান। এজন্য তিনি আরও বেশি সংখ্যক পারমাণবিক বোমার উপকরণ উৎপাদন করতে বলেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কিম জং উন তার দেশের পারমাণবিক অস্ত্র বিষয়ক প্রতিষ্ঠান নিউক্লিয়ার উইপন্স ইনস্টিটিউট পরিদর্শন করেন। এছাড়া তিনি পারমাণবিক বোমার উপকরণ তৈরির একটি ঘাঁটি পরিদর্শন করেন। খবরে প্রথমবারের মতো সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করা হয়। ছবিতে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের অন্তরালের বিরল দৃশ্য উঠে আসে। উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের উপরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায় ধাতব সেন্ট্রিফিউজের লম্বা সারির মাঝ দিয়ে হাঁটছেন কিম। এই যন্ত্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহার করা হয়। উত্তর কোরিয়ার নেতা কবে কখন ওই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। এছাড়া কেন্দ্রের অবস্থান সম্পর্কেও কিছু বলা হয়নি। কেন্দ্রের কর্মীদের আরও বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্রের উপকরণ তৈরির আহ্বান জানান কিম জং উন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি মোকাবেলার জন্য উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিম জং উন আরও বলেন, আত্মরক্ষা ও আগাম আক্রমণের সক্ষমতা অর্জনের জন্য এই অস্ত্রের প্রয়োজন রয়েছে। উত্তর কোরিয়ার বেশ কিছু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে বলে ধারণা করা হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।